দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান বিএনপির, সংস্কারে যৌক্তিক সময় দেবে জামায়াত। ডিবিতে থাকবে না আয়নাঘর, মামলার কার্যক্রম হবে স্বচ্ছ, মিট দ্য প্রেসে মহানগর গোয়েন্দা প্রধান। সরকারি টাকায় ভোলার চর ফ্যাশনে সুরম্য জ্যাকব টাওয়ার, আমোদ ফুর্তির জন্য আছে হেরেমখানাও। চট্টগ্রামে ফের রাষ্ট্রীয় মালিকানাধীন তেলবাহী জাহাজে আগুন, নিহত 1, নাশকতার সন্দেহ কর্তৃপক্ষের। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, রাজধানীতে জলাবদ্ধতায় দুর্ভোগ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, দুয়ারে কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব, রংতুলির আঁচড়ে সাজছে প্রতিমা, নির্ভয়ে উদযাপনের আহ্বান সেনাপ্রধানের। প্রধান উপদেষ্টাকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছে বিএনপি। এর পাশাপাশি নির্বাচন কমিশন এবং প্রশাসন সংস্কার সহ বিভিন্ন মতামত তুলে ধরেছে দলটি। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের এসব কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর নির্বাচনের চেয়ে সংস্কারকে গুরুত্ব দিয়েছে জামায়াতে ইসলামী। প্রণব চক্রবর্তীর সহায়তায় বাকিটা জানাচ্ছেন আকবর হোসেন সুমন। দায়িত্ব গ্রহণের 2 মাস শেষে দ্বিতীয়বারের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সংলাপে নির্বাচন সামনে রেখে কমিশন ও প্রশাসন সংস্কারের প্রস্তাব দিয়েছে বিএনপি। 14, 18, 24 সালে যে সকল নির্বাচন কমিশনার ছিল, প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার সহ তাদেরকে ভুয়া নির্বাচন বা নির্বাচন, পক্ষপাত দুষ্ট নির্বাচন করার অভিযোগে তাদেরকে আইনের আওতায় আনার কথা বলি। আমরা একটা রোড ম্যাপ দিতে পারি। পাশাপাশি প্রধান উপদেষ্টার কাছে জানতে চেয়েছেন আগামী নির্বাচনের রোডম্যাপ। জামায়াতে ইসলামীও একটি সুষ্ঠু নির্বাচনের তাগিদ দিয়েছে, তবে তার আগে গুরুত্ব দিচ্ছে সংস্কারকে। অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তারা কোনো ধরনের পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে বরঞ্চ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে তারা দেশকে একটা ভালো জায়গায় নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন তারা দিতে সক্ষম হবেন। আমরা শুরু থেকে বলে আসছিলাম, সংস্কারের জন্য সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই। অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচনের রোডম্যাপ জানতে চেয়ে দিয়েছে সংস্কারের নানা প্রস্তাব। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 2 মাস আজ। শুরুতে কোটার দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন হলেও হাসিনা সরকারের বৈরিতায় সহিংসতার সূত্রপাত ঘটে 15 জুলাই। এরই ধারাবাহিকতায় সরকার পতনের 1 দফা দাবি আসে ছাত্র জনতার পক্ষ থেকে। গণ অভ্যুত্থানের রোষানল থেকে বাঁচতে শেষমেশ দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। পর বিচার বিভাগকেও আমরা সম্পূর্ণ স্বাধীন করে দিয়েছি। দুর্নীতি, অনিয়ম ও দলীয়করণের মাধ্যমে প্রশাসন থেকে বিচার বিভাগ, অর্থনীতি থেকে শিক্ষা, সব ক্ষেত্রে ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করেছিল হাসিনা সরকার। এসবের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল আপামর জনতা। এ অবস্থায় চাকরিতে কোটা বাতিলের দাবিতে একাট্টা হয় দেশের ছাত্র সমাজ। কিন্তু ছাত্রদের ন্যায্য দাবিকে উপেক্ষা করে এর বিরুদ্ধে নানা চক্রান্ত গড়ে তোলে হাসিনা সরকার। কিন্তু কোটা বাতিলে ছাত্রদের এই দাবি সবকিছুকে ছাপিয়ে 1 দফা দাবিতে পরিণত হয় হাসিনা সরকারের পদত্যাগ। ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে দেশ জুড়ে শুরু হয় পুলিশ ও আওয়ামী বাহিনীর দমনপীড়ন। নির্বিচারে নৃশংসভাবে হত্যা করা হয় ছাত্রদের। শহীদ হন প্রায় 1,500 ছাত্র জনতা।
ঘৃণ্য এই বর্বরতা সামনে এলে ছাত্র জনতার এই আন্দোলন ছিন্ন করে সরকারের সকল ব্যারিকেড। অবশেষে ৫ আগস্ট গোপনে দেশ ছেড়ে পালিয়ে যায় ফ্যাসিস্ট হাসিনা সরকার। আসে চূড়ান্ত বিজয়। বাঁধভাঙা উল্লাসে ঢাকার রাজপথে নেমে আসে সব শ্রেণী পেশার মানুষ। লাল সবুজের পতাকায় জয়োল্লাসে এক নতুন বাংলাদেশ। দেশকে কঙ্কাল বানিয়ে রেখে গেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। কলঙ্কসম এ বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে দায়িত্ব নিলেন বিশ্ববরেণ্য নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের বিশিষ্ট নাগরিক ও ছাত্র নেতৃত্বের মিশেলে গঠন হলো উপদেষ্টা পরিষদ। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। বিগত সরকারের সাবেক এমপি ও মন্ত্রীরা সীমান্ত দিয়ে আর পালাতে পারবেন না। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি জনগণও তাদের প্রতিরোধ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে রাজধানীতে এপিবিএন স্কুল অ্যান্ড কলেজে ছাত্র আন্দোলনের শহীদ মীর মুগ্ধর স্মরণসভা, মীর মুগ্ধ ভবন এবং এপিবিএন স্কুল অ্যান্ড কলেজের প্রবেশ তোরণ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় বলেন, হাসিনা সরকার পতনের পরের ৩ দিনে শীর্ষস্থানীয় অনেকে সীমান্ত দিয়ে পালিয়েছে, যা এখন আর সম্ভব না। পলাতক নেতাকর্মীদের আইনের আওতায় আনতে অনুসন্ধানী সাংবাদিকতারও আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এখন কিন্তু পালানোটা তাদের জন্য বেশ দূর হয়ে গেছে। এখন আপনারা দেখবেন এখন পালাইতে গেলে শুধু ওই আমার পুলিশ বা আমার বিজেপি তা না, জনগণে কিন্তু তাদের পিছনে আছে, জনগণে কিন্তু তাদের ধরে ফেলে। এখন পালানোটা খুব একটা সুবিধাজনক তাদের জন্য হচ্ছে না, কিন্তু হ্যাঁ ওই ৫, ৬, ৭ তারিখে অনেকেই পালিয়ে গেছে। গণ অভ্যুত্থানের ২ মাস পূর্ণ হলেও জুলাই হত্যাকাণ্ডের বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের চিকিৎসায় কার্যকর পদক্ষেপ মেলেনি বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক কমিটি। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণেও সরকারের পদক্ষেপ নিয়ে হতাশা জানান নাগরিক কমিটির নেতারা। বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর শাহবাগে নাগরিক কমিটির সমাবেশে জড়ো হন বৈষম্য বিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্ত অনেক পরিবারের সদস্য। এ সময় বলেন, ২ মাস পেরিয়ে গেলেও আন্দোলনে নেতৃত্ব দেওয়া সমন্বয়করা তাদের খোঁজ খবর নেননি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আর কোনো আয়নাঘর ও ভাতের হোটেল থাকবে না, জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। ডিএমপি মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেস অনুষ্ঠানে আরও বলেন, ডিবিতে কোনো ধরনের অন্যায়, অবিচার ও দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না। বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। ডিবির অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব নেয়ার পর রেজাউল করিম মল্লিক শনিবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেস অনুষ্ঠানে প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবির প্রধান হিসাবে আয়নাঘর, ভাতের হোটেল সহ নানা প্রসঙ্গে কথা বলেন তিনি। স্পষ্টভাবে বলতে চাই, ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে আর কোনো আয়নাঘর থাকবে না। ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে পবিত্র করা হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে। এখানে কোনো নায়ক নায়িকা বা সেলিব্রিটিদের সময় কাটানোর জায়গা হবে না, থাকবে না কোনো ভাতের হোটেল। ডিবি জবাবদিহির ঊর্ধ্বে নয় বলেও জানান তিনি। ডিবির কোনো সদস্য যদি কোনো ধরনের অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ডের সাথে যুক্ত হন, তাদেরকেও বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। দুর্গাপূজায় বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি ডিবির সদস্যরা সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন বলে জানান রেজাউল করিম মল্লিক। যাতে উৎসবে মেতে উঠতে পারে প্রিয় নগরবাসী। মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা। লুটপাট, কমিশন বাণিজ্য, ঘুষ আর দুর্নীতি অনিয়ম করে গড়েছেন অঢেল সম্পদের পাহাড়। দেশ বিদেশে বানিয়েছেন বাড়ি, আমোদ ফুর্তির জন্য তৈরি করেছিলেন হেরেমখানা। বলছিলাম ভোলা ৪ আসনের টানা ৩ বারের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের কথা। টানা ১৫ বছরে ক্ষমতার দাপটে চর ফ্যাশন ও মনপুরায় গড়ে তুলেন ত্রাসের রাজত্ব। ভোলা প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপুকে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। এই সুরম্য টাওয়ারটির নাম জ্যাকব টাওয়ার। সরকারি অর্থে ভোলা চর ফ্যাশনে ২০ কোটি টাকা ব্যয়ে তৈরি হলেও সাবেক এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব নামকরণ করেছিলেন নিজের নামে, আর তা উদ্বোধন করিয়েছিলেন তখনকার রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দিয়ে।
ভোলার রাজনীতিতে এক আলোচিত চরিত্র এই আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। ভোলার চরফ্যাশন আর মনপুরায় আওয়ামী লীগের টিকিটে 3 বার এমপি ছিলেন এই জ্যাকব, আর এতেই 15 বছরে ফুলে ফেপে ওঠেন তিনি। তার দাপটের কাছে অসহায় ছিলেন এই সংসদীয় আসনের সাধারণ মানুষ। স্থানীয় লোকজনদের জোর করে উচ্ছেদ করে সেই জমিতে বানিয়েছিলেন খামার বাড়ি, যদিও 5 আগস্টের পর তা বন্ধ করে দেয় স্থানীয়রা। রিসোর্টের নামে মানুষের কাছে শত শত জমিন দখল করেছেন। 77 একর জমিন আমার দাদার কালের সম্পত্তি, এটা জ্যাকব নিয়ে গেছে। নেওয়ার পর বোঝেন এটা সে খামার বাড়ি করছে। খামার বাড়িতে অনেক খারাপ কাজ চলতো, এখানে কোনো সাধারণ লোক ঢুকতে পারে না। আমাদের বাড়ি জমি সে জোর পূর্বে নিয়ে সে খামার বাড়ি করছে। খামার বাড়িতে আমরা এখান থেকে আউট হয়ে গেছি, এখন আমাদের এই জমি চাই আমরা। সাবেক এই এমপির বিরুদ্ধে রয়েছে অনিয়ম আর কমিশন বাণিজ্যের অভিযোগ। ঠিকাদারি কাজ করতে হলে তার লোকজনকে 20% কমিশন দিয়ে গ্রিন কার্ড নিতে হতো। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের উপরও চলত তার খবরদারি। শিক্ষক কর্মচারী নিয়োগের নামেও ঘুষ বাণিজ্যের অভিযোগ রয়েছে। নিয়োগ বাণিজ্য করে অযোগ্য লোকদেরকে টাকার বিনিয়োগ চাকরি দিয়ে যোগ্যদেরকে বঞ্চিত করছেন। শিক্ষা প্রতিষ্ঠান নামে দুর্নীতি করেছেন এবং শিশু পার্কের নামেও দুর্নীতি করেছেন বলে আমরা সবই জানতাম। এছাড়া নামে বেনামে তিনি গত 15 বছরে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। চরফ্যাশন মনপুরায় তার রয়েছে 44টি ইটভাটা। চরফ্যাশনে এতটা পরিমাণে লুটপাট করেছে যে তিনি ব্রিক ফিল তৈরি করতে গিয়ে তিনি বন উজাড় করেছেন। দেশের বিভিন্ন জায়গায়ও রয়েছে তার কোটি কোটি টাকার সম্পদ। দেশের বাইরেও কিনেছেন বিলাসবহুল বাড়ি। উন্নয়নের নামে জ্যাকব সাহেব হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। এটার জন্য আমরা চরফ্যাশনবাসী বিচার চাই। তার দুর্নীতির ফেরিস্তি শেষ হবে না। এই যে বেরিবাদ এবং এই যে ব্লকের নামে শত শত কোটি টাকা একনেক থেকে এনে তিনি আত্মসাৎ করেছেন। এমনকি খোদ নিজ দলে পদ দেবার নামেও বাণিজ্যের অভিযোগ রয়েছে জ্যাকবের বিরুদ্ধে। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগের রাজনীতির সুবাদে চাল ব্যবসায়ী থেকে খাদ্যমন্ত্রী হন সাধন চন্দ্র মজুমদার। পরিবারের সদস্যদের নিয়ে গড়ে তোলেন বিশাল ব্যবসায়ী সিন্ডিকেট। ঠিকাদারি, ধান চালের ব্যবসা, জলমহাল ইজারা, চাকরি ও বদলি বাণিজ্যের মাধ্যমে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। বাকিটা ডেস্ক রিপোর্টে। চালের ব্যবসা দিয়ে জীবন শুরু সাধনচন্দ্র মজুমদারের। 1984 সালে হন ইউপি চেয়ারম্যান। এরপর জড়িয়ে যান আওয়ামী লীগের রাজনীতির সাথে। বনে যান দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের অন্যতম শিষ্য। 2 দফা উপজেলা চেয়ারম্যানও ছিলেন তিনি। 2008 সালে নওগাঁ 1 আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ভোটারবিহীন 2014 ও 2018 সালের নির্বাচনেও সংসদ সদস্য হন তিনি। 2018 সালে দায়িত্ব পান খাদ্য মন্ত্রণালয়ের। এরই মধ্যে তার কবজায় চলে যায় ধান চালের সিন্ডিকেট। এছাড়া ঠিকাদারি সিন্ডিকেট, ওএমএস এবং সার ডিলারশিপ সহ নানা অনিয়ম দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। হলফনামার তথ্য অনুযায়ী 15 বছরে তার আয় বেড়েছে 157 গুণ। প্রতিটা কাজেই তারা 20% কমিশন নিয়েছে এবং তার ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে তার পার্টনার ছিল, সে একদিকে ওখানেও কমিশন নিয়েছে, এমপি হিসাবেও কমিশন নিয়েছে, মন্ত্রী হিসাবেও কমিশন নিয়েছে, আবার ঠিকাদারি পার্টনার হিসাবে যে ব্যবসা হচ্ছে সেটা তো তার হিস্সা নিয়েছেই। মেয়ে তৃণা মজুমদার, ভাই মনা মজুমদার সহ পরিবারের সদস্যদের মাধ্যমে সিন্ডিকেট করে এলাকায় জলমহাল, চাকরি ও বদলি বাণিজ্য করে 15 বছরে অন্তত 65,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সাবেক এই মন্ত্রী। তার নিজস্ব কিছু ছেলেপেলেকে দিয়ে সিন্ডিকেট করে এই প্রতিষ্ঠান থেকে, কলেজ থেকে শুরু করে হাই স্কুল থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে একটা সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা সে কালেক্ট করেছে। মন্ত্রী হওয়ার পর তার নামের সাথে মুক্তিযোদ্ধা লেখা দেখে স্তম্ভিত সাধারণ মানুষ। গ্রেফতারের খবরে আনন্দ মিছিল করেছে তারা। মন্ত্রী হওয়ার পরে হঠাৎ করে ব্যানারে মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধার নাম লিখে দিলেন। তখন থেকে আমি দেখতেছি ভুয়া মুক্তিযোদ্ধা, কিন্তু আমরা বাপদার কাছে শুনছি তারা সে কোনো মুক্তিযোদ্ধাই ছিল না। সাধারণ একটা চাল ব্যবসায়ী থেকে এই যে আজকে হাজার হাজার কোটি টাকার মালিক কিভাবে হলো, এটা অবশ্যই এর মধ্যে দুর্নীতি জড়িত আছে। দুর্নীতিবাজ সাবেক এই মন্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন নওগাঁবাসী। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। চট্টগ্রামে আবারও রাষ্ট্রীয় মালিকানাধীন তেলবাহী জাহাজে আগুন লেগেছে।
মারা গেছেন একজন। মাত্র 5 দিনের ব্যবধানে পরপর 2টি জাহাজে আগুনকে নাশকতা বলছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি। এ ঘটনায় কর্পোরেশনের পরিচালক ইঞ্জিনিয়ার ইউসুফের নেতৃত্বে 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। সংযুক্ত আরব আমিরাত থেকে 30,000 টন অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে এমটি ওমেরাল লেগেসি নামের মাদার ভেসেলটি নোঙর করা ছিল চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের কুতুবদিয়ায়। এই মাদার ভেসেল থেকে 11,055 মেট্রিক টন তেল নিয়ে জেটিতে যাওয়ার পথে বন্দর থেকে 12 নটিক্যাল মাইল দূরে এমটি বাংলা সৌরভে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওখানে দাহ্য পদার্থ অনেক বেশি ছিল, বাতাস বেশি ছিল, সেই কারণে হয়তো আগুনটা আবার হয়তো এরাপ্ট করেছে। বাট আমরা 2-4 মধ্যে ইনফ্যাক্ট আগুনটা আমরা নিভে ফেলতে পেরেছিলাম। জাহাজের ভিতরের দিকটাতে ফক্সল যেটা সামনের দিকের যে হ্যাজ থাকে ডোরের মতো, তার ভিতরে আগুনটা নিভাতে সময় লেগেছে। বাট জাহাজের উপরে যেখানে ফিউয়েল ছিল, ফিউয়েলের ট্যাঙ্কের উপরের আগুন কিন্তু প্রথম 40 মিনিটের ভিতরে কন্ট্রোলে চলে এসেছে। আগুনের ভয়াবহতায় জাহাজে থাকা ক্রু, ওয়াচম্যান, জেনারেল স্টাফ সহ 48 জন প্রাণ বাঁচাতে সাগরে ঝাঁপতেন। এতে সাদেক মিয়া নামে এক কর্মচারী মারা গেলেও বাকিদের জীবিত উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড ও নৌবাহিনীর স্পিডবোট প্লাস যে সমস্ত জেলে নৌকা আশেপাশে ছিল তারা তাদেরকে উদ্ধার করেন এবং সবাইকে উদ্ধার করা সম্ভব হয়। আনফর্চুনেটলি তাদের মধ্যে একজন ট্রমার কারণে তিনি মৃত্যুবরণ করেন। এদিকে পরপর 2টি ওয়েল ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনাকে নাশকতা বলে মনে করছে বিএসসি। জাহাজটিতে একই সময়ে 4টি পয়েন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই সময় একটি স্পিডবোটও চলাচল করতে দেখা যায়। জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করার লক্ষ্যে এই ধরনের কর্মকাণ্ড হতে পারে, তবে আমি অ্যাসার্টিভলি কোনো জিনিস এই মুহূর্তে বলতে চাই না। আমরা 8 সদস্যের বিশেষ করে মেরিন এক্সপার্ট দিয়ে এবার একটা কমিটি ফর্ম করেছি। এর আগে 30 সেপ্টেম্বর বিএসসি তেলবাহী জাহাজ এমপি বাংলার জ্যোতিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় মারা যান ক্যাডেট সহ 3 জন। প্রায় 30 বছরের পুরনো জ্বালানি তেলবাহী জাহাজ দুটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় চলতি সপ্তাহে অপারেশনাল কার্যক্রম থেকে বাদ দেওয়ার কথা ছিল। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুর জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে ঝিনাইগাতি, নালিতাবাড়ির নতুন এলাকা। পানিতে ডুবে এ পর্যন্ত মারা গেছেন 3 জন। তলিয়ে গেছে রোপা আমন ও সবজি ক্ষেত। এছাড়া ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধোবাউড়ায়ও বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। পাহাড়ি ঢলে নেত্রকোনায় বাড়ছে নদ নদীর পানি। প্রতিনিধিদের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। উজানে পানি কিছুটা কমলেও শেরপুরের ভাটি এলাকায় অন্তত 50টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। এছাড়া ঝিনাইগাতি ও নালিতাবাড়িতে প্লাবিত হয়েছে অন্তত 100 গ্রাম। পানিবন্দী কমপক্ষে 50,000 মানুষ। বন্যার পানিতে ডুবে এ পর্যন্ত মারা গেছে 3 জন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয়রা। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট পানির নিচে তলিয়ে যাওয়ায় চলাচলেও বেড়েছে দুর্ভোগ। জেলা কৃষি বিভাগ জানিয়েছে এ পর্যন্ত 7,700 হেক্টর জমির আমন ধান পুরোপুরি এবং 9,700 হেক্টর জমির আমনের আবাদ আংশিক তলিয়ে গেছে। 600 হেক্টর জমির শীতকালীন সবজিও পানির নিচে। ভেসে গেছে শতাধিক মাছের ঘের। এখন যে বন্যার পরিস্থিতি, মানুষের ঘরে বাড়ি প্রতিটি ঘরে পানি ঢুকে পড়েছে, আর খাবার দেওয়ার কোনো ব্যবস্থা নেই। ঘরের ভিতরে পানি চলে আসছে এবং আমরা একটু রান্না করার ব্যবস্থা করতে পারি। ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল সহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, মাছের খামার ও আমনের ক্ষেত। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নেত্রকোনায় বাড়ছে নদ নদীর পানি। ধনু, সোমেশ্বরী, কংস ও উবদাখালী নদীর পানি বিপদসীমা ছুঁই করছে। এছাড়া তলিয়ে গেছে কয়েকটি উপজেলার নিম্নাঞ্চলের আমন ক্ষেত। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সারা দেশে ঝরছে বৃষ্টি। রাজধানী সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতায় দুর্ভোগ বেড়েছে জনজীবনে। টানা বৃষ্টিতে দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন স্থানে ডুবে যায় সড়ক, অলিগলি। মতিঝিল থেকে কাকরাইলে তৈরি হওয়া জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়তে হয় কর্মজীবী, পথচারী সহ সাধারণ মানুষকে। দুপুর পেরিয়ে বিকেল গড়ালেও পানি নামার আভাস দেখা যায়নি অনেক এলাকায়। চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি আটকে থাকতে দেখা যায় যানবাহনকে। এদিকে আবহাওয়া অফিস বলছে দেশ জুড়ে চলমান বৃষ্টি আরও কয়েকদিন অব্যাহত থাকবে।
দুয়ারে কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। ৮ অক্টোবর বোধন পূজার মধ্য দিয়ে শুরু হবে 5 দিনের উৎসব। উদযাপনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নিরাপত্তা জোরদার রেখেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কাশফুল জানান দিচ্ছে শরৎকাল। কয়েকদিন পরেই শুরু হবে শারদীয় দুর্গাপূজা। এবছর দেবী দুর্গা দোলায় চড়ে আসবেন। এবছর বরগুনায় 122টি মন্দিরে পূজা হবে। চলছে প্রতিমা তৈরির কাজ। রং তুলির কাজ শেষ পর্যায়ে চলতেছে। নতুন নতুন জামা কিনবো, তারপরে আমি খেলনা কিনবো। সর্বজীবের মঙ্গল কামনায় মায়ের কাছে আমরা প্রার্থনা করব। দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি সকল ধরনের সহযোগিতার কথা জানিয়েছে প্রশাসন। দুর্গোৎসব উপলক্ষে সার্বিক নিরাপত্তা এবং হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা যাতে নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশে পুজো উদযাপন করতে পারে সে লক্ষ্যে আমাদের সর্ব ধরনের প্রস্তুতি রয়েছে। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত ভালো, সামনেও ভালো থাকবে এবং আমাদের সনাতন ধর্মাবলম্বীরা অন্তত শান্তিপূর্ণভাবে উৎসব মুখরভাবে তাদের যে ধর্মীয় উৎসব সেটা পালন করতে পারবে। দিনাজপুরেও চলছে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি। এবার জেলায় 1207টি মণ্ডপে পূজা হবে। এই বাজেটে যে প্রতিমা হয়েছে, থিম নিয়ে কাজ হচ্ছে, সেগুলো এবার হচ্ছে না, এমনি সীমিত আকারে কাজ হচ্ছে। প্রতিমা পূজার আর কি আমাদের যেমন চাহিদা, এবার চাহিদাটা খুবই কম, আমরা এবার সীমিত কাজ করতেছি। পূজা নির্বিঘ্ন হবে বলে আশাবাদী দুর্গাপূজা সমন্বয় কমিটি। দিনাজপুরে আপামর জনসাধারণ, রাজনৈতিক দল সকলের সাহায্যে নির্বিঘ্নে পূজা হবে বলে আমি মনে করি। সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদযাপনে নেওয়া হচ্ছে ব্যবস্থা। কিভাবে সুষ্ঠুভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমন্বিত রেখে সার্বজনীন দুর্গাপূজা উৎসব উদযাপন করা যায় তার ব্যবস্থা আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। সবগুলো পূজা মণ্ডপেই যাতে এই শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর পরিবেশে উদযাপন হয় সেই জন্য আমরা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। নোয়াখালীতে বন্যার ভয়াবহতা কাটিয়ে 183টি মণ্ডপে পূজার প্রস্তুতি চলছে। প্রশাসন জানিয়েছে প্রতিটি মণ্ডপ থাকবে সিসি ক্যামেরার আওতায়। প্রতিবারের মতো এবারও আমাদের দুর্গাপূজাটা উদযাপন করব। যদি মায়ের কৃপা থাকে তাহলে আমরা হয়তো ওনার আশীর্বাদ নিতে পারবো। সাম্প্রদায়িক কোনো সম্প্রীতি বিনষ্ট এরকম কোনো কাজ না ঘটে সে বিষয়ে আমরা সবাই তৎপর আছি। 13 অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে হিন্দু ধর্মাবলম্বীদের নির্ভয়ে পূজা মণ্ডপে যাওয়ার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিকেলে রাজধানীতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সেনাপ্রধান আরও জানান, দুর্গোৎসব উদযাপনে নিরাপত্তা নিশ্চিতে সারা দেশে তৎপর রয়েছে সেনাবাহিনী। এদেশে সবাই যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে উল্লেখ করে জেনারেল ওয়াকারুজ্জামান হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান। দেশে সবার অধিকার আছে, সম অধিকার আছে, সবাই যার যার ধর্ম শেষে পালন করবে। সেজন্য যা কিছু করতে হয় সেটা আমরা করব। আমরা যে এখন মাঠে আছি, আপনারা নির্ভয়ে আপনাদের পূজা মণ্ডপে যাবেন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। দিন দিন নাগালের বাইরে যাচ্ছে ইলিশ। রপ্তানি মূল্যের দ্বিগুণ কেন দাম, প্রশ্ন ভোক্তাদের। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বঙ্গভবনে এই সাক্ষাতে সেনাপ্রধান বাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। জানান, বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য দেশব্যাপী সেনাবাহিনীর ইউনিটসমূহ কাজ করে যাচ্ছে। এ সময় সেনাবাহিনী জনগণের কল্যাণে এবং জানমালের নিরাপত্তা প্রদানে প্রশংসনীয় ভূমিকা পালন করছে বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। ভবিষ্যতেও প্রাকৃতিক দুর্যোগ সহ দেশ ও জনগণের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীকে জনগণের পাশে থাকার নির্দেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শ্রমবাজার সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ মালয়েশিয়ার মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। মালয়েশিয়ার শ্রম মন্ত্রণালয়ের আওতাধীন সোশ্যাল সিকিউরিটি অর্গানাইজেশনের সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স বোর্ডের মধ্যে এই স্মারক সই হয়। এর আওতায় এখন থেকে সকল বৈধ বাংলাদেশি শ্রমিকের সামাজিক, আর্থিক, কর্মসংস্থান সংক্রান্ত বিষয়গুলো দেখভাল করবে মালয়েশিয়া কর্তৃপক্ষ। সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে সই করেন ওয়েজ আর্নার্স বোর্ডের মহাপরিচালক হামিদুর রহমান এবং মালয়েশিয়ার পক্ষে আজমান বিন আজিজ মোহাম্মদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল।
ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের আমলে অন্যায়ভাবে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসর, চাকরিচ্যুত ও বহিষ্কৃতদের বয়স থাকা সাপেক্ষে চাকরিতে পুনর্বহাল চেয়েছেন সাবেক সেনা কর্মকর্তারা। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ারও দাবি জানান তারা। রাজধানীর রাওয়া কমপ্লেক্সে নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজনীয় রূপরেখা বিষয়ক সেমিনারে তারা আরও বলেন, সেনাবাহিনীর সুনাম পুনরুদ্ধারে যুগোপযোগী সংস্কার প্রয়োজন। মফিউর রহমানের রিপোর্ট। হাসিনা সরকারের আমলে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসর প্রদান ও অন্যায়ভাবে চাকরিচ্যুতির ঘটনাগুলো পর্যালোচনা এবং এ বিষয়ে করণীয় নিয়ে সাবেক কর্মকর্তাদের আলোচনা সভা। অন্যায় অজুহাতে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে, ছিল না আপিলের সুযোগও। আমাকে ৮ সালে মার্চ মাসে বলা হয় রয়ের সাথে কাজ করার জন্য। আমি তখন র্যাবের সিও চট্টগ্রামের, আমি রাজি হই নাই। আপনি আমাকে গুম করলেন, টর্চার করলেন, তারপরে সেনাবাহিনীর অফিসার মেসে এনে আমাকে সর্বমোট 7 মাস 10 দিন রেখে আমাকে কোর্ট মার্শাল করলেন। শাস্তি দেওয়া নিশ্চিত করার জন্যে কোর্ট অফ ইনকোয়ারি প্রথম প্রুভ হয় নাই, আবার কোর্ট অফ ইনকোয়ারি, তৃতীয় কোর্ট অফ ইনকোয়ারি, কোর্ট মার্শাল, কোর্ট চেয়ারম্যান চেঞ্জ করে কোর্ট মার্শাল হয়। সশস্ত্র বাহিনীর নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বারবার বিঘ্নিত হয়েছে। এর ফলে আমরা দেখেছি কিভাবে সামরিক আইন ও নিয়মের অপব্যবহার হয়েছে। আপিলের সুযোগ, সেনা আইন সংস্কার সহ সংবিধানের কিছু ধারা সংস্কারের দাবি জানান সাবেক সেনা সদস্যরা। আমাদের প্রতি কোনো অবিচার করা হয় তো আমরা এখানে ন্যায় বিচারের প্রত্যাশার জন্য কোনো আপিলও করতে পারবো না। মানধাতার আমলের আইনকে দিয়ে যদি হচ্ছে খরমকালের যুগের আইনকে দিয়ে যদি এখন যারা স্নিকার পড়ছে তাদেরকে বলা হয় খরম পড়ো, এটা খুব বেমানান হয়ে যায় তখন। আলোচনায় অংশ নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা বলেন, বহু রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসা বিপ্লবী সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে সেনাবাহিনী সংস্কার কমিটি গঠন করা। ব্রিটিশ দাসত্ব আইন বাতিল করার কথাও বলেন তারা। যাকে পছন্দ হতো না যে ব্যক্তিকে পিক অ্যান্ড চুজ তাকে পাঠায় উঠাই নিয়ে আসা, অর্থাৎ লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছিল বিগত সরকার। আপনারা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কিংবা উপদেষ্টা হয়েছেন হাজার হাজার জীবনের রক্তের উপরে। আপনারা যদি এখন ওই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসে এই সুশীলতা দেখান, সেটা দেখতে আমরা প্রস্তুত নই। অল অফ দ্য ফোর্সেস তাদের এইটার একটা গ্রিভেন্স মেকানিজম করবার জন্য, একটা কমিশন করবার জন্য আলাদা দাবি তুলেছে। তবে যারা সত্যিকার অপরাধী পুনর্বিবেচনার সময় তারা যেন সুযোগ নিতে না পারেন সে বিষয়ে সজাগ থাকারও আহ্বান জানান বক্তারা। এটাই নতুন বাংলাদেশ। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। শিল্প কারখানার উৎপাদন সচল রাখতে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির ওপর জোর দিলেন ব্যবসায়ীরা। তারা বলছেন, বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতিতে শ্রমিক অসন্তোষের মতো ঘটনা অনাকাঙ্ক্ষিত। পরিস্থিতি উত্তরণে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় মানুষকে সম্পৃক্ত করা জরুরি বলেও মনে করেন তারা। ঢাকা চেম্বার অব কমার্সের সেমিনারে সমকালীন অর্থনীতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সহ এমন নানা বিশ্লেষণ উঠে আসে। নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদন। স্বৈরশাসনের অবসানের পর বেরিয়ে আসে বিগত সরকারের লুটপাটের চিত্র, যার ফলে অনেকটাই কঠিন সময় পার করছে দেশের অর্থনীতি। এর সাথে শ্রমিক অসন্তোষের মতো ঘটনা যুক্ত হলেও শীঘ্রই পরিস্থিতির উত্তরণ ঘটবে বলে আশাবাদী ব্যবসায়ীরা। ঢাকা চেম্বারের সেমিনারে তারা বলেন, শিল্প এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, সেজন্য সরকারি পদক্ষেপের পাশাপাশি স্থানীয় মানুষদের সম্পৃক্ত করা প্রয়োজন। কিছু কিছু জিনিস ব্যবসায়ীদের কমিউনিটির পক্ষে, বিশেষ করে এরিয়া ওয়াইজ কাজ করা সম্ভব। অর্থনীতিবিদরা বলছেন, দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে কার্যকর নীতি গ্রহণের কোনো বিকল্প নেই। ব্যবসায়ী সহ সাধারণ মানুষের কথা বিবেচনা করেই সরকারকে যথাযথ নীতি গ্রহণ করতে হবে। লাস্ট যে ওয়েজ বোর্ড গঠন করা হয়েছিল, ওইখানে ওয়েজ স্যালারি ইনক্রিজের জন্য ওটার এফেক্টটা কি হয়েছে অন দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরিগুলো ওগুলো ভাগ করে নেব আমরা। রাইট পলিসিটা নেওয়া হয়নি এবং মোস্ট অফ দ্য টাইমস পলিসিজ ওয়্যার রেসপন্সেস ওয়্যার নোন, কিন্তু সেই দিকে যাওয়া হয়নি। শ্রীলঙ্কা সেই জায়গায় গেছে। দেশের অভ্যন্তরীণ অস্থিরতায় বিদেশি বিনিয়োগকারীদের ভেতর যে দ্বিধার সৃষ্টি হচ্ছে তা প্রভাব ফেলতে পারে দেশের পুরো রপ্তানি বাণিজ্যে। তাই ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি জানান বক্তারা। সরকারের গেজেটেড 44টা সেক্টর আছে, একমাত্র গার্মেন্টস সেক্টরে এই দাবি নিয়ে আমরা প্রতিদিন মুখোমুখি হচ্ছি। অন্য 43টা সেক্টরের কেউ তো আমরা এখনো রাজপথে দেখি নাই। বিনিয়োগ ধরে রেখে অর্থনীতির চাকা সচল রাখতে সরকারি কাজে দীর্ঘসূত্রিতার অবসানেও জোর দিয়েছেন ব্যবসায়ীরা। নাহিদ সিরাজি নিম্মি, একুশে টেলিভিশন, ঢাকা। স্বাদ থাকলেও সাধ্যে কুলোয় না, দাম দর করতেও সাহস পান না অনেকে। মধ্যবিত্তের পাতে এখন আর আগের মতো থাকে না ইলিশ, বলা যায় অনেকটা নাগালের বাইরে চলে গেছে।
একটা প্রশ্ন বাজারে অনেকদিন ধরেই ঘুরছে, ইলিশ তো আর চাষ হয় না, তাহলে দাম এত হবে কেন? এর সদুত্তর মিলছে না। এবার প্রশ্নযোগ হয়েছে আরেকটা, ভারতে 1200 টাকা কেজিতে রপ্তানি হলে দেশের বাজারে সেই একই ইলিশ দ্বিগুণ দাম হবে কেন? বরিশাল প্রতিনিধি সুখেন্দু এদবরের তথ্য ছবিতে রাজীব জামানের ডেস্ক রিপোর্ট। বরিশাল পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্র। দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানিতে ব্যস্ত সময় পার করছেন এখানকার আড়তদাররা। এই আড়তগুলো থেকে 250 মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে। প্রতিদিন গড়ে প্রায় 15 টন ইলিশ পাঠানো হচ্ছে এখান থেকে। তবে জালে মাছ কম আসায় রপ্তানি লক্ষ্য পূরণ করা নিয়ে শঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা। দুর্গাপূজা মানে মাছ তো এলচি হলে আপনার বড় মাছ এলচি না, ছোট মাছ না। আর মাছ তো আমদানি আপনার সবচেয়ে বেশি ছোট মাছটা, বড় মাছটা একদম কম। সারা ঘাটে মিলে হয়তো বড় মাছ আপনার মনে হয় 40 থেকে 50 মণ আমদানি আছে। কেজি প্রতি হচ্ছে আপনার 1775 টাকা পড়ে আর কি। পাঠাচ্ছি আমরা $10, তাতে 1200 সামথিং। দিন শেষে আমাদের দেখা যাচ্ছে যখন আমরা আরো কম দামে মাছ কিনবো তখন ওইটা আমাদের দিন শেষে অ্যাভারেজ হয়ে যাবে। ইলিশ রপ্তানির খবরে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে বরিশালের ইলিশ। রপ্তানি মূল্যের তুলনায় দেশের বাজারে ইলিশের দাম বেশি হওয়ায় ক্ষুব্ধ ক্রেতারাও। আমরা বরিশালে থেকেও যে মাছের যে দাম, সেই দামে আমাদের ক্রেতাদের জীবনটা অসহনীয়। গত বছর এই মাথা পর্যন্ত মানুষ দাঁড়াইতে পারছে না, হাঁটতে পারতেছেন, এত পরিমাণ ইলিশ ছিল। আর এখন মনে করেন পুরা খালি মাঠ। যখনও রপ্তানি হয়নি তখনও তো আমরা দাম মানে কম হয়নি। ইলিশের মাছ বাজার হাই যাচ্ছে অনেকদিন থেকে। জেলেরা বলছেন আড়তদারদের থেকে দাদন নেয় মাছ ওই খোলায় দিতেই বাধ্য হয় তারা। তাই ডাক উঠিয়ে খেয়াল খুশি মতো সর্বনিম্ন দরদাম নির্ধারণ করে সর্বোচ্চ দরদাতাকে মাছ দেওয়ার এই কৌশলেই দাম বাড়ছে। 1800, 2000, 2100, 2200 টাকায় রেখেছে। এখন এই গ্যাপটা কোন জায়গায় এটা আসলে বুঝতে আসছে না, করাই ক্ষমতার বাইরে। ইন্ডিয়া তো 1200 টাকা কিনতে চাইতেছে, আর আমরা এত দাম দিয়ে খাইতেছি। আমাদের বাংলাদেশের মানুষই আমাদের দেশে এই পদ্মা নদীতে ইলিশ মাছ হয়, কিন্তু আমরা খাইতেছি। সর্বনিম্ন দাম নির্ধারণ করার বিষয়ে সুচিন্তিত গবেষণা থাকা প্রয়োজন বলে মনে করছে ক্রেতা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমরা আড়তদারদের সাথে কথা বলেছি, আমরা খুচরা পর্যায়ে কথা বলেছি এবং আমরা সরেজমিনে একটা ডাকও দেখেছি। এখানে সংশ্লিষ্ট স্টেক হোল্ডার, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ভোক্তা অধিকার, মৎস্য অধিদপ্তর সমন্বয়ে এখানে তারা কাজ করতে পারে। 2012 থেকে 2018 সাল পর্যন্ত ইলিশ রপ্তানি বন্ধ ছিল। এরপর টানা 5 বছর দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানি করে আসছে বাংলাদেশ। রাজীব জামান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন, ঢাকা। এবার বাণিজ্য সংবাদ। দেশের প্রথম ও একমাত্র WP এবং WDG প্রযুক্তির মাধ্যমে বালাইনাশক উৎপাদন করে ন্যাশনাল এগ্রিকেয়ার লিমিটেড NEC। প্রতিষ্ঠানটির শীর্ষ ব্যক্তিরা বলেন, কৃষি ও জাতীয় অর্থনীতির উন্নয়নে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে NEC। ইতোমধ্যেই NECর পণ্য কোটি কোটি কৃষকের আস্থা অর্জন করে পৌঁছে গেছে গ্রাম থেকে গ্রামান্তরে। সামনের দিনগুলোতেও কৃষিখাতে NEC গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানান তারা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের প্রথম ও একমাত্র WP এবং WDG প্রযুক্তির বালাইনাশক উৎপাদনকারী প্রতিষ্ঠান ন্যাশনাল এগ্রিকেয়ার লিমিটেডের পরিবেশক সম্মেলন। সারা দেশ থেকে পরিবেশকরা সমবেত হন কক্সবাজারে, অংশ নেন দিনব্যাপী নানা আয়োজনে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ KSM মুস্তাফিজুর রহমান। বলেন, আমাদের দেশের কৃষিখাতকে আরও উন্নত করতে হবে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। এসব প্রযুক্তি ব্যবহার করে কৃষকের সমস্যা শনাক্ত এবং উপকরণ খরচ কমিয়ে উৎপাদন বাড়ানো সম্ভব। অনেক অণুজীব দ্বারা আক্রান্ত হয়, তার সমাধান নিয়ে আরফিশিং এখানে আসছে। তাদের ওখানে গবেষণার মাধ্যমে এই সমস্যার সমাধান উদ্ভাবন করেছে। সেগুলো আমরা কৃষক ভাইদেরকে যাতে সহজে পৌঁছায় দিতে পারি, পরিবেশকদের পরামর্শ নিয়েছি এবং সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা এবং কিছুটা প্রশিক্ষণের মতো হয়েছে। সম্মেলনে প্রতিষ্ঠানের বিভিন্ন অর্জন ও সোনালী অধ্যায়ের প্রতিটি ধাপে পরিবেশক সহ অন্যান্য ব্যবসায়িক সহযোগীদের অবদান তুলে ধরা হয়। আমাদের প্রায় 1000-এর উপরে ডিলার আসছেন, তার ফ্যামিলিরা কত স্বতঃস্ফূর্তভাবে তারা এনজয় করতেছে। এটাই ন্যাশনাল এগ্রিকেয়ারের প্রোডাক্টের ফিডব্যাক, এটাতেই মনে হয় আপনারা কিছুটা গেজ করতে পারবেন। সো প্রোডাক্ট নিয়ে আমরা নাম্বার 1, সেটা আপনারা জানেন, এবং আমরা যেটা বার্তা দিতে চাই যে আপনারা ন্যাশনাল এগ্রিকেয়ারের উপরে আস্থা রাখেন এবং আমরা আপনার জীবনের মান উন্নয়নে কাজ করে যাচ্ছি এবং এখানে আপনার সফলতাই আমাদের সফলতা। ইউজার মানে ফার্মার, তাদের একটা পারসেপশন তৈরি হয়েছে যে ন্যাশনাল এগ্রিকেয়ারের পণ্য কাজ হয়। আমাদের প্যাকেজিংও একটু অন্যরকম, অন্য কোম্পানির তুলনায়। তো এই কারণে একটা ডিফারেন্ট মার্কেটিং পার্সপেক্টিভ তৈরি হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাইক্রপ কেয়ার প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রামপ্রকাশ সিং, ন্যাশনাল এগ্রিকেয়ারের পরিচালক SKM শামসুজ্জোহা, চিফ মার্কেটিং অফিসার পারভেজ হাসান, হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং মোহাম্মদ কামাল হোসেন, হেড অফ অপারেশন কৃষিবিদ মোহাম্মদ সুলতান মাহমুদ, হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট আবুল হাসান মুস্তফা কামাল ও জেনারেল ম্যানেজার মোহাম্মদ বিশারত আলী। প্রতিষ্ঠানের 22তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত পরিবেশক সম্মেলনে 1000 পরিবেশক সপরিবারে অংশগ্রহণ করেন। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান বিএনপির, সংস্কারে যৌক্তিক সময় দেবে জামায়াত। ডিবিতে থাকবে না আয়নাঘর, মামলার কার্যক্রম হবে স্বচ্ছ, মিট দ্য প্রেসে মহানগর গোয়েন্দা প্রধান। সরকারি টাকায় ভোলার চর ফ্যাশনে শোরুম ও জ্যাকব টাওয়ার, আমোদ ফুর্তির জন্য আছে হেরেমখানাও। চট্টগ্রামে ফের রাষ্ট্রীয় মালিকানাধীন তেলবাহী জাহাজে আগুন, নিহত 1, নাশকতার সন্দেহ কর্তৃপক্ষের। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, রাজধানীতে জলাবদ্ধতায় দুর্ভোগ। 21 টেলিভিশনের সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।